ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, এইখান থেকে অর্থাৎ এই চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন শেয়ার করব এবং এই প্রশ্নগুলোতে উত্তর সমেত আলোচনা করব। সেহেতু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের প্রয়োজনে আসবে এবং ভালো লাগবে। দেখো, এই অধ্যায়ে আমরা প্রথমেই জেনে নিই যে কি কি পড়তে হবে এবং কি কি বিষয়বস্তু আছে এই অধ্যায়ে। দেখো, আমাদের যে মহাবিদ্রোহ, আমরা 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহের কথা শুনেছিলাম, এই মহাবিদ্রোহ আমরা এই অধ্যায়ে পড়ব। অর্থাৎ এই অধ্যায়ের পাঠ্য বিষয় হচ্ছে এই মহাবিদ্রোহ। এবার এই মহাবিদ্রোহ বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো আছে, ঠিক আছে, মহাবিদ্রোহের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্বন্ধে বাঙালি বুদ্ধিজীবী সমাজের ধারণা কী ছিল বা তারা কিভাবে অংশগ্রহণ করেছিল, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আছে, ঠিক আছে। আর বিভিন্ন ছোট প্রশ্ন আছে, যেমন মঙ্গল পাণ্ডে সম্বন্ধিত বিভিন্ন প্রশ্ন এখানে আছে। মঙ্গল পাণ্ডে হচ্ছে যিনি ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। এছাড়াও বিভিন্ন সভা সমিতি, যেমন হিন্দু মেলা, তারপর ভারত সভা, জমিদার সভা, এইগুলো আমরা কিন্তু পড়ব। তারপর এই যে সিপাহী বিদ্রোহের ফলে ভারতে কী কী পরিবর্তন হয়েছিল। সিপাহী বিদ্রোহ একসময় দমিত হয়েছিল বা একসময় শেষ হয়ে গেছিল, কিন্তু এই বিদ্রোহের ফলে কিছু পরিবর্তন আমাদের ভারতবর্ষে হয়েছিল। সেই পরিবর্তনগুলো মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লুপ্ত হয়েছিল এবং ব্রিটিশ সরকারের প্রত্যক্ষভাবে শাসন এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। এই তথ্যগুলো এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা এই অধ্যায় থেকে জানতে চলেছি। দেখো, তোমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে 20টা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন তুলে ধরেছি। এই 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহ কাকে বলে? 1857 খ্রিস্টাব্দে বড়লাট ক্যানিংয়ের শাসনকালে উত্তর ও মধ্য ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈন্যদের নেতৃত্বে ও উদ্যোগে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যা ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। দেখো, সিপাহী বিদ্রোহ সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত প্রকাশ করেছেন, ঠিক আছে। 2 নম্বর, 1857 মহাবিদ্রোহ কখন কোথায় শুরু হয়? আনুষ্ঠানিকভাবে 1857 বিদ্রোহ 29শে মার্চ ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়। তবে 1857 10ই মে উত্তরপ্রদেশের মিরাট সেনা ছাউনিতে প্রকৃতপক্ষে মহাবিদ্রোহ শুরু হয়েছিল। তারপর 3 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঝাঁসি রানী বিখ্যাত কেন? ঝাঁসি রাজ্য কোম্পানির অধিগ্রহণ করার প্রতিবাদে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি মহাবিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন। এখান থেকে দেখো, একটা শর্ট প্রশ্ন আমরা পেলাম। মহাবিদ্রোহের উল্লেখযোগ্য নেত্রী কে ছিলেন? উত্তর হবে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। তিনি যুদ্ধে অসীম সাহস ও বীরত্ব দেখান। শেষ পর্যন্ত তিনি সম্মুখ যুদ্ধে 17ই জুন 1858 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সাল তারিখগুলো একটু ভালো করে দেখে রেখো। 4 নম্বর প্রশ্ন, কোন কোন ইংরেজ সেনাপতি মহাবিদ্রোহ দমনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বা পালন করেছিলেন? ব্রিটিশ সেনাপতি স্যার জন লরেন্স, স্যার হেনরি লরেন্স, আউটরাম, হ্যাভলক, ক্যাম্পবেল, ইউরোজ প্রমুখ সেনাপতি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, জমিদার সভা কেন গঠিত হয়েছিল? জমিদার সভা কেন গঠিত হয়েছিল? জমিদারদের স্বার্থ দেখার পাশাপাশি কৃষক প্রজা যারা ছিলেন তাদের স্বার্থ ও দাবি দাওয়া পূরণের জন্য জমিদার সভা গঠিত হয়েছিল। তাছাড়া সরকারের যাতে রাজস্ব মুক্ত জমিকে খাস দখল করতে না পারে বা খাস দখল হিসেবে গ্রহণ করতে না পারে, তার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য এই সভার অন্যতম লক্ষ্য ছিল, ঠিক আছে। এই সভাকে ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত বলা হয়। 6 নম্বর প্রশ্ন,
ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি বা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের উদ্দেশ্যগুলি হলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের দাবি জানানোর পাশাপাশি ভারতীয়দের অবস্থার উন্নতি, পুলিশ ও রাজস্ব বিভাগের সংস্কার সাধনের দাবি জানানো। 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে এবং কোথায়? দেখো এই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকে। এই যে কবে, কার নেতৃত্বে, কোথায়, কিভাবে, এই রকম ধরনের প্রশ্ন একটু দেখে রেখো। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গঠিত হয়, দেখো উত্তর 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডাম, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, অ্যাডাম, ঠিক আছে, 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডামের নেতৃত্বে ইংল্যান্ডে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গঠিত হয়। তারপর 8 নম্বর প্রশ্ন, বঙ্গ ভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল? বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করাই এই সভার প্রাথমিক লক্ষ্য। তবে পরবর্তীকালে এই সভা রাজনৈতিক সংস্থায় পরিণত হয়। এই সময় বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বা কার্যাবলী ভারতীয়দের কতটা হিতসাধন বা ক্ষতি করতে পারে তা পর্যালোচনা করা। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কাদের নেতৃত্বে গড়ে ওঠে? বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে গৌরীশঙ্কর তর্কবাগীশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না গুপ্ত, হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রসন্ন কুমার ঠাকুর, টাকির মুন্সি কালীনাথ রায়ের উদ্যোগে গড়ে উঠেছিল। 10 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য কি? এই যে হিন্দু মেলা তোমাদের 4 নম্বরের টিকা হিসেবেও কিন্তু আসতে পারে। হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ছিল স্বদেশ প্রেম জাগ্রত করে জাতীয়তাবাদকে শক্তিশালী করে তোলা। জাতীয়তাবাদী নেতা বিপিনচন্দ্র পালের মতে, মানে তিনি কি বলছেন দেখো, নবগোপাল মিত্রের কাছেই আমরা জাতীয়তাবাদের প্রথম প্রেরণা পেয়েছিলাম, ঠিক আছে। এই যে এইখান থেকে এতটা তোমরা একটু কোটেশনের মধ্যে রাখবে, ঠিক আছে, আমি কোটেশন দিতে ভুলে গেছি, তো তোমরা একটু কোটেশনের মধ্যে রাখবে। সামাজিক কল্যাণমূলক আদর্শের প্রসার ঘটানো এবং দেশীয় পণ্য সামগ্রী উৎপাদন ও বিক্রির মাধ্যমে জাতীয় উন্নতি সাধন করা ও ছিল হিন্দু মেলার অন্যতম উদ্দেশ্য। বেশ, এবার দেখো 11 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু টিকা হিসেবে 4 নম্বরে আসতে পারে। ইলবার্ট বিল কি? দেখো 1873 খ্রিস্টাব্দে ফৌজদারি আইন অনুযায়ী কোনো ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। লর্ড রিপন ব্যবস্থাপনায় যে জাতিভেদমূলক প্রথা বা বৈষম্য ছিল, এই বৈষম্য দূর করার জন্য তার আইন পরিষদের সদস্য ইলবার্টকে একটি দলিল তৈরি করতে বলেন বা বিল তৈরি করতে বলেন। এতে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা দিয়ে ইলবার্ট যে বিল রচনা করেন তার নামই হলো ইলবার্ট বিল। মানে ইউরোপীয় বিচারকদের যেমন ক্ষমতা ছিল সেই ঠিক একই ক্ষমতা ভারতীয় বিচারকদের দেওয়া হবে বলে একটি বিল প্রকাশ হয়েছিল, ঠিক আছে, একেই বলা হয় ইলবার্ট বিল। 12 নম্বর প্রশ্ন, ভারত সভা কোন কোন ব্রিটিশ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল? দেখো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, সমস্ত প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, যত প্রশ্ন দেখছো সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই প্রশ্নগুলো এক লাইনের মধ্যে উত্তর, তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন জাগবে যে এক নম্বর মানে 2 নম্বরের প্রশ্নগুলো এক লাইনে কি করে হয়ে যাচ্ছে, প্রশ্নতে যা চেয়েছে সেরকমই উত্তর, সেই জন্যই এক লাইনে হচ্ছে, ঠিক আছে। তো দেখো, ভারত সভা সিভিল সার্ভিস আইন, সংবাদপত্র আইন, অস্ত্র আইন, ইলবার্ট বিল প্রভৃতি পক্ষপাতমূলক ব্রিটিশ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল এই ভারত সভা। 13 নম্বর, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা, ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি যে কোনো একটি কারণে যখন একটি দেশের আপামর জনসমাজ বা জনগণের মধ্যে গভীর একাত্মবোধ জন্মায় এবং এই জনসমাজের প্রত্যেক অংশ যখন একে অপরের সুখ দুঃখের অংশীদারি বলে মনে করে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে একটি রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে যা জাতীয়তাবাদ নামে পরিচিত। জাতীয়তাবাদও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এগুলো একটু করে রাখবে। 14 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কে রচনা করেন? এই গ্রন্থের মূল উপদেশ কি ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেন।
এই গ্রন্থের উদ্দেশ্য হলো স্বদেশ প্রেমই হলো শ্রেষ্ঠ ধর্ম, ঠিক আছে, স্বদেশ প্রেমই হলো শ্রেষ্ঠ ধর্ম, এটি হচ্ছে মূল উপদেশ। বেশ, চলো 15 নম্বর, আর 5টা আছে, বেশি নেই। ভারত সভা কবে কাদের উদ্যোগে গঠিত হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখের উদ্যোগে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা গঠিত হয়। তারপর 16 নম্বর প্রশ্ন, কাদের নেতৃত্বে এবং কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসুর যৌথ উদ্যোগে 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বা 1857 বিদ্রোহের চরিত্র কিরূপ ছিল? ভারতীয় সিপাহীরা মহাবিদ্রোহ শুরু করলেও উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলের জনগণ ও তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন। ভারতীয়দের অধিকাংশ মনে প্রাণে, মানে ভারতীয় জনগণদের মধ্যে অধিকাংশ জনগণই মনে প্রাণে ব্রিটিশ বা ইংরেজ বিতাড়ন চেয়েছিল। এই সমস্ত কারণে 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলাই যুক্তিযুক্ত। 18 নম্বর প্রশ্ন, বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় এই বিদ্রোহ থেকে দূরে ছিলেন কেন? এই বিদ্রোহ বলতে কোন বিদ্রোহ বোঝানো হয়েছে? মহাবিদ্রোহকে বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে বাঙালি বুদ্ধিজীবী সমাজ মহাবিদ্রোহ থেকে অনেকটাই দূরে ছিলেন, এই বিদ্রোহতে তারা যোগদান করেনি। কেন করেনি দেখো, ঐতিহাসিক পি দাশগুপ্তের মতে নিজেদের ব্যক্তিগত স্বার্থে বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় ইংরেজ সরকারকে সমর্থন করেছিলেন, তাই উচ্চবিত্ত ও ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বিদ্রোহের সপক্ষে ছিলেন না, তারা বিপক্ষে ছিলেন। এই প্রসঙ্গে বাঙালি বুদ্ধিজীবী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় গুপ্ত, জমিদার রাধাকান্ত দেব প্রমুখ কথা বলা যায়। কলকাতার সমসাময়িক পত্রপত্রিকা গুলিও এই বিদ্রোহের বিপক্ষে মতামত প্রকাশ করেছিলেন। তারপর 19 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র খুব গুরুত্বপূর্ণ, টিকা হিসেবে আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। 4 নম্বরে টিকা হিসেবেও আসতে পারে। 1857 বিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। মহারানীর ভিক্টোরিয়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতীয়দের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। মহারানীর প্রতিশ্রুতি স্বরূপ ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে যে ঘোষণাপত্র পাঠ করেন তা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রকে ভারতের উদারনৈতিক শাসনের প্রতীক বলা হয়, ঠিক আছে। আর শেষ প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। বেশ, এই গেল তোমাদের 20টা প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু ভালো করে রেখো, আশা করছি এখান থেকে কিছু কমন পাবে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখে রেখো। আর যাদের হয়ে গেছে এই প্রশ্নগুলো খুবই ভালো কথা, তারা আরেকবার দেখে নিও, তোমাদের রিভিশনও হয়ে যাবে। আর যাদের হয়নি তারা একটু ভালো করে দেখে নাও, নোটস করে নেবে তো নোটস করে নিতে পারো, ঠিক আছে। বেশ, চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনে টেস্টের ভালো প্রস্তুতি নাও, ঠিক আছে। ধন্যবাদ।